রাত 1টা বাজে আর ফরহাদ এখন পর্যন্ত ছাদে দাঁড়িয়ে আছে। কেন জানি আজকে তার আর রুমে যেতে মন চাচ্ছে না। রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগছে, কিন্তু ওর মনের ভিতর কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। নিজের মনের কষ্টটা আজ কাউকে বলতে পারছে না। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। চোখের পানিগুলো মুছে পিছনে তাকিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু ফরহাদের সামনে এসে বলতে লাগলো, ফরহাদ, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? নিশ্চুপ ফরহাদ আব্বুর কথার কোনো উত্তর দিল না। ওর বাবা আবারও বলল, যা তোর রুমে যা। মেয়েটা সেই কখন থেকে তোর রুমে একা বসে আছে। ফরহাদের কাঁধে হাত রেখে বলল। যাচ্ছি। ফরহাদ যেই আসতে যাবে আব্বু আবার বলল, দেখ বাবা, মেয়েটা অনেক ভালো, ও থেকে অনেক সুখে রাখবে। ফরহাদ কিছু বলল না, কারণ কিছু বলার মতো ভাষা নেই। তাই একটা শুকনো হাসি দিয়ে ছাদ থেকে নেমে রুমে চলে আসলো। দরজার সামনে দাঁড়িয়ে আছে ফরহাদ আর ভাবছে আজকে কি থেকে কি হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের দরজা খুলে ভিতরে আসলো। রুমের লাইট অফ করা ছিল, তাই লাইট অন করে যেই খাটের দিকে তাকালো তেমনি ফরহাদের পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কারণ যে মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে সেই মেয়েটা খাটে বসে এক পায়ের উপর আরেক পা রেখে ডান হাতে একটা রিভলভার নিয়ে বসে আছে, আর রিভলভারটা ফরহাদের দিকে মুখ করে ধরে আছে। ওর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তবুও ভয়ে জিজ্ঞেস করলো, আপনি এটা কই পাইছেন? এটা আমার, আর এই রিভলভারটা নিয়ে এসেছি তোমাকে মারার জন্য। মেয়েটা শয়তানি হাসি দিয়ে বলল। আমি আপনাকে কি করেছি যে আপনি আমাকে মারবেন? ফরহাদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ছাদে ছিলাম। কার সাথে ছিলে? কারোর সাথে না, একা ছিলাম। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে এসো, ঘুমাবো। আপনি ঘুমিয়ে যান, আমার একটু কাজ আছে। ও, তোর কি কাজ এত রাতে? হ্যাঁ, আমি বলেছি না ফ্রেশ হয়ে আসতে? তাড়াতাড়ি যা, না হলে এই বন্দুক দিয়ে গুলি করে তোর খুলি উড়িয়ে দিব। এত সুন্দর ঝাড়ি খেয়ে ফরহাদ এক দৌড়ে ওয়াশরুম থেকে চলে আসলো। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলো মেয়েটা এখনই সেইভাবেই বসে আছে। ফরহাদকে দেখেই বলল, আজকে কি ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমাবেও? ফরহাদ কিছু না বলে খাট থেকে ওর বালিশটা নিয়ে ফ্লোরে যেই শুতে যাবে তখনই মেয়েটা বলল, কি ব্যাপার, তুমি নিচে শুইতেছো কেন? তাহলে কোথায় ঘুমাবো? কেন, খাটে কি জায়গা নেই? না, মানে মানে ওর কি না মানে না মানে করতেছো? তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ো। কিছুটা রাগী গলায় মেয়েটা বলল, না, আপনি উপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুইতে পারবো। ওই তোকে বলছি না, আমার কথার উপরে কোনো কথা বলবি না। এখন তাড়াতাড়ি খাটে এসে শুয়ে পড়ো, না হলে। এটা তো দেখছই। রিভলভারটা দেখিয়ে কথাগুলো বলল। ফরহাদ আর কিছু না বলে খাটের উপরে উঠে এক পাশ হয়ে শুয়ে পড়ল। হঠাৎ মেয়েটা ওর হাত ধরে টেনে ফরহাদের বুকের উপর শুয়ে পড়ল। তা দেখে ফরহাদ বলল, আচ্ছা, আপনি বালিশ থাকতে আমার বুকের উপর শুইলেন কেন? এখন থেকে তোমার বুকটা আমার বালিশ। এখন থেকে এখানেই ঘুমাবো। কেন, তোমার কোনো সমস্যা আছে? বন্দুকটা ফরহাদের মাথার সামনে ধরে কথাগুলো বলে। ফরহাদ ভয়ে ভয়ে বলল, না, কোনো সমস্যা নেই। কিছু সময় নীরবতা পালন করে হঠাৎ করে ফরহাদ বলল, আপনাকে একটা প্রশ্ন করি? বলো। আপনার নাম কি? মেয়েটা ফরহাদের বুক থেকে মাথা তুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, কি, তুমি আমার নাম জানো না? না। আমার নাম তিশা। বেশ। অনেক সুন্দর নাম আপনার। আচ্ছা, আপনি আমার থেকে কয় বছরের বড় হবেন? না, 5 বছরের বড় হব। আমার থেকে 5 বছরের বড় আপনি? না আচ্ছা, আপনি কি কখনো রিলেশন করেননি? না, ইসলাম ধর্মে বলা হয়েছে প্রত্যেক মেয়ের উচিত শুধু তার স্বামীকে ভালোবাসার। তাই আমি কোনো রিলেশনে জড়াইনি। আর একটা কথা, আমাকে আপনি বলবা না, তুমি করে বলবা, ঠিক আছে? এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। সকালে উঠে আবার নামাজ পড়তে হবে। তিশা ফরহাদের কপালে একটা চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। তিশা ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। অল্প কিছু সময়ের মধ্যে ফরহাদও ঘুমিয়ে পড়ল। সকালে ফরহাদের এমন মনে হচ্ছে কে যেন ওকে ধাক্কা দিচ্ছে। চোখ খুলে দেখে পরীর মতো দেখতে একটা মেয়ে ওর সামনে বসে আছে। ওর ঘুম যেন 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল।
হঠাৎ তিশা বলল, এই কি হলো, এমন ড্যাব ড্যাব করে কি দেখছো? না মানে এত সকালে ডাক দিলেন কেন? এখন উঠে তাড়াতাড়ি গোসল করে মসজিদে নামাজ পড়তে যাও। এত সকালে কেউ গোসল করে নাকি? তিশা খাটের কর্নার থেকে বন্দুকটা নিয়ে ফরহাদের মাথায় ধরে বলল, কি বললি আবার বলতো? আমি কি বললাম? আমি যাচ্ছি গোসল করে নামাজ পড়তে। খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে আসলো ফরহাদ। ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো। বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছে। আজকে অনেক দিন পর আবার ফজরের নামাজ পড়লো ফরহাদ। বেশি দেরি না করে বাসায় চলে আসলো, কারণ ওর অনেক ঘুম পাচ্ছে। বাসায় এসে দেখলো তিশা মাত্র নামাজ শেষ করলো। ফরহাদকে দেখে বলল, তুমি একটু বসো, আমি জামাটা পাল্টে নিই, তারপর দুজনে একসাথে জগিং করতে যাব। কি? আমি কোথাও যেতে পারবো না, আমি এখন ঘুমাবো। আপনার যদি কোথাও যেতে মনে হয় আপনি যেতে পারেন। ফরহাদ খাটে এসে বসতে বসতে কথাটা বলে। তিশার রাগ দেখিয়ে ওয়াশরুমে চলে যেতে যেতে বলে, ঠিক আছে চান্দু, তুমি একটু অপেক্ষা করো, আমি ড্রেস চেঞ্জ করে আসি, তারপর তোমাকে দেখছি। ফরহাদও আর বসে না থেকে শুয়ে পড়ল। হঠাৎ তিশা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ফরহাদ শুয়ে পড়েছে। ও আর কোনো কথা না বলে খাটের কর্নার থেকে রিভলভারটা নিয়ে ফরহাদের পেটে খোঁচা দিচ্ছে। ফরহাদ একটু বিরক্তি নিয়ে চোখ খুলে দেখে তিশা ওর সামনে বসে রিভলভার দিয়ে ওকে খোঁচাচ্ছে। ফরহাদ এক লাফে খাট থেকে নেমে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আপনার সমস্যা কি? হ্যাঁ, কিছু একটা হইলে আপনি এই বন্দুকটা দেখিয়ে ভয় দেখান। আপনার সমস্যা কি বলেন তো? তিশা নিশ্চুপ হয়ে গেছে ফরহাদের চিৎকার শুনে। ফরহাদ আবারও বলে, ফালতু মেয়ে যত সব। না, তিশা কিছু না বলে রুম থেকে চলে গেল। ফরহাদ ব্যালকনিতে চলে আসলো। কেন জানি ওর মনের ভিতরে খারাপ লাগছে। মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছে মনে হয়। ব্যালকনিতে বসে এগুলো ভাবছিল। হঠাৎ তিশা ওর পাশে এসে বসলো। ফরহাদ অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, কারণ কিছুক্ষণ আগে এই মেয়েকে এত কথা বলল, আর এই মেয়ে এখন হাসি খুশি হয়ে ওর পাশে বসে কফি খাচ্ছে। ফরহাদকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে দিশা ওর কফির মগটা ফরহাদের দিকে বাড়িয়ে দিল। নাও তাড়াতাড়ি কফিটা খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমার এখন কফি খাওয়ার মুড নেই। ওই, তোরে খাইতে কইছি না? তুই আমার উপরে আবার কথা বলস কেন? না মানে, ওই কি না মানে, কফি খাবি নাকি গুলি খাবি? আমার ফরহাদ কিছু না বলে তিশার হাত থেকে কফির মগটা নিয়ে নিল। তিশা মুচকি হেসে বলল, সোনাটা। ফরহাদ কিছু না বলে কফি খাচ্ছে। হঠাৎ কি মনে করে বলল, সরি। কিসের জন্য? সরি শুনে তিশা অদ্ভুত দৃষ্টিতে ফরহাদের দিকে তাকিয়ে বলল, না মানে কিছুক্ষণ আগে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই সরি। না, আমি কিছুই মনে করিনি। তিশা মিষ্টি হাসি দিয়ে বলল। ওর হাসি দেখে ফরহাদ মনে মনে বলে, কি অদ্ভুত মেয়ে, এত জোরে ধমক দিলাম আর এই মেয়ে বলছে কিছুই না। তিশা ফরহাদের সাথে চেপে বসলো। ও যেই উঠতে যাবে তেমনি তিশা ওকে টান মেরে বসিয়ে বলল, ওই কোথায় যাচ্ছ? রুমে। না, রুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এইখানেই বসে থাকো, দেখো সকালের পরিবেশটা কত সুন্দর। কথাগুলো তিশা বাইরের দিকে তাকিয়ে বলল। ফরহাদ এক মনে তিশার দিকে তাকিয়ে ভাবছে, এই মেয়েটা অনেক অদ্ভুত আবার মায়াবীও। মাত্র কালকে দেখা হলো আর এমন দেখাচ্ছে যে সে আমাকে আরো অনেক বছর আগে থেকে ভালোবাসে। ডাইনিং টেবিলে বসে আছে ফরহাদ। ওর আম্মু আর তিশা রান্নাঘরে কাজ করছে। ফরহাদ ওর বাবাকে মাথা নিচু করে প্রশ্ন করলো। আব্বু, তোমরা আমার সাথে এমন করলে কেন? ফরহাদের আব্বু আর নেহা ফরহাদের বোন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ ওর আব্বু বলল, আমরা আবার তোর সাথে কি করলাম? কিছু জানো না তাই না? আরে কি হয়েছে বলবি তো? তোমরা আমার থেকে 5 বছর বড় এক মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছো। কেন করলে আমার সাথে এমন? শোন ফরহাদ, বাবা মা সন্তানের জন্য যা করে তা ভালোর জন্যই করে। দেখিস তুইও তিশার সাথে সুখে থাকবি। আব্বু, আমি আরেকজনকে ভালোবাসি আর আমি এই বিয়ে মানি না। ভাইয়া কি বলছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? দেখো ফরহাদ, বিয়ে কোনো ছেলে খেলা না। তিশা এখন থেকে তোমার বউ, এটা ভুলে যেও না। আমি এই বিয়ে মানি না। আর আমি বললাম তো আমি আরেকজনকে ভালোবাসি।
তুমি যেই মেয়েকে ভালোবাসো সেই মেয়ে একটা বাজে মেয়ে, রাস্তায় রাস্তায় ছেলেদের সাথে চলাফেরা করে, ও তোমাকে নিয়ে খেলছে। ফরহাদের আব্বু কথাগুলো রেগে গিয়ে বলল। ওর কিছু বলতে যাবে ঠিক সেই সময় ওর আম্মু আর তিশা রান্নাঘর থেকে নাস্তায় তৈরি করে নিয়ে আসলো। তিশা এসে ফরহাদের পাশে বসলো। সবাই একসাথে নাস্তা খাওয়া শুরু করলো। সবাই কথা বলতেছে কিন্তু ফরহাদ কেন সবাই কথা বলতেছে কিন্তু ফরহাদ কোনো কথা বলতেছে না, কারণ ওর তাদের সাথে কথা বলার কোনো মুড নাই। তাই ও ওর মতো খেয়ে বাইরে চলে আসলো। ফরহাদ আড্ডাখানে আসতেই ফরহাদের বন্ধুরা নাইম, তানবীর, সাকিব চায়ের দোকানে বসে আছে। ওদের সামনে ফরহাদ আসতেই তানবীর বলে ওঠে, কিরে, কালকে আমাদেরকে কিছু না বলে ভার্সিটি থেকে এইভাবে চলে আসছিলি কেন? না মানে পরিবারের একটু সমস্যা হয়েছিল তাই আর কি। ফরহাদের বন্ধুরা জানে না যে ওর বিয়ে হয়েছে। এবার সাকিব বলে, আচ্ছা, রিয়ার সাথে কি তোর কোনো কথা হয় নাই? কাল থেকেও আমাদের কল দিচ্ছে তোর কথা জিজ্ঞেস করার জন্য, আর আমরাও তোকে কল করলাম কিন্তু তোর ফোন বন্ধ দেখাচ্ছে। কালকে রাগের মাথায় মোবাইল ভেঙে ফেলেছিল ফরহাদ, কিন্তু তা তো বন্ধুদের বলা যাবে না, তাই সে বলল, না মানে মোবাইলে চার্জ ছিল না হয়তো। আচ্ছা আগে এটা বল, তোরা আজকে আমাকে এত কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে তুই তো কোনো দিন এমন করিসনি তাই। আচ্ছা বাদ দে। বন্ধুদের সাথে আর কিছু সময় আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। জোহরের নামাজ পড়ে বাসায় আসলো ফরহাদ। বাসায় আসতেই ও ওর মোবাইলটা খুঁজতেছে কিন্তু কোনো জায়গায় পায়নি। শেষমেশ আর না পেরে নেহা রুমে আসলো। নেহা রুমে এসে দেখেও পড়তেছে। ফরহাদ রুমের ভিতরে ঢুকে ওর সামনে গিয়ে নেহার মাথায় আস্তে একটা থাপ্পড় মারলো। নেহা পড়া বাদ দিয়ে রাগী লুক নিয়ে ভাইয়ের দিকে তাকালো। কি চাই? কালকে আমি আমার মোবাইলটা ভেঙেছিলাম, ওটা তো কালকে আমার রুমেই ছিল, কিন্তু এখন পাচ্ছি না। বল না, তুই কি কিছু জানিস নাকি? বললে আমি কি পাবো? তোর কি লাগবো? বেশি কিছু না, বিকেলে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে এখন বল। ভাবির কাছে। আর তোর ভাবি এখন কোথায়? রান্নাঘরে। ফরহাদ আর কিছু না বলে রান্নাঘরের সামনে চলে আসলো। রান্নাঘরের সামনে এসে দেখে তিশা একাই রান্না করছে। ফরহাদ রান্নাঘরে ঢুকে পড়ল। কেমনে যেন তিশা রান্নাঘরে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি পিছনে ঘুরে তাকালো। তিশা ওকে দেখে বলল, সকাল থেকে এই পর্যন্ত কোথায় ছিলে? বন্ধুদের সাথে। নামাজ পড়ছিলা? আমার একটা কথা ছিল। বলো। আমার মোবাইলটা কোথায়? বলবো, তার আগে আমার একটা শর্ত আছে। বলো কি? আমাকে এখন পেছন থেকে জড়িয়ে ধরো, তাহলে বলবো। কি পাগল হয়ে গিয়েছো নাকি? যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি মোবাইল পেয়ে যাবে। আমি পারবো না, অন্য কিছু বলো। তোমার ইচ্ছা না ধরলে নাই, আমার কিছু যায় আসে না। কেউ এসে গেলে খারাপ হয়ে যাবে। ওই, কাকে কি বলবো? হ্যাঁ, তুই কি অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরবি যে কেউ দেখলে খারাপ ভাববে? এখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে তুই আমার কাজ কর, না হলে চিৎকার করে সবাইকে বলবো তুই আমাকে নির্যাতন করছিস। তিশা রান্না করা বাদ দিয়ে পিছনে ঘুরে রাগী লুক নিয়ে ফরহাদকে বলল, শুরু হয়ে গেছে থ্রেড দেওয়া। ওই কি বিড়বিড় করিস? তিশা আবার পিছনে ঘুরে ওর কাজ করতে করতে বলল। ফরহাদ আর কিছু না বলে তিশার পিছনে গিয়ে ওর দুই কাঁধে হাত দিয়ে রেখেছে। তিশা ফরহাদের হাতে স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল। আমি কি বলছি আমার কাঁধ ব্যথা করতেছে? না তো। তাহলে তুই আমার কাঁধে হাত রেখেছিস কেন? আমাকে জড়িয়ে ধর, না হলে। কি আর করার, শেষমেশ তিশাকে জড়িয়ে ধরতে হলো ফরহাদের। কিন্তু ওকে জড়িয়ে ধরতেই দুজনে কেঁপে উঠল। কেমন যেন এক অন্যরকম অনুভূতি। তিশা ওর কাজ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। আমার মোবাইলটা কোথায়? ওটা তো ভেঙে গিয়েছিল, তাই আমি ফেলে দিয়েছি। কি? তুমি আমার মোবাইল ফেলে দিয়েছো? ওটার মধ্যে আমার সিম কার্ড ছিল, আর তুমি সেটা ফেলাই দিছো? ফরহাদ ওকে ছেড়ে দিয়ে বলল। তিশা ওর দিকে ঘুরে বলল, ফেলে দিয়েছি, কারণ ওটা একটা ভাঙা মোবাইল ছিল। তাই আর আমি কি জানতাম নাকি যে মোবাইলের ভেতরে সিম কার্ড ছিল? ফরহাদ কিছু না বলে রুমে চলে আসলো। বিকেলে ব্যালকনিতে বসেছিল এমন সময় নেহা আসলো। এসেই বলল, ওই, ঘুরতে নিয়ে যাবি না?
না গেলে হয় না? দেখ, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, এখন কথা মোতাবেক কাজ কর। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি রেডি হয়ে আসছি। অল্প কিছু সময়ের মধ্যে রেডি হয়ে নিচে চলে আসলো ফরহাদ। নিহার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ মাথায় একটা কথা আসলো, আজকে দুপুরের পর থেকে তিশা রুমে আসেনি, আর ওর সাথে দেখাও হয়নি ফরহাদের। হঠাৎ নেহা ওর সামনে এসে বলল, চলো ভাইয়া, আমরা রেডি। আমরা মানে? আমি আর ভাবি। কিন্তু তুই তো বলেছিলি তুই একা যাবি। ওই, খবরদার মিথ্যা কথা বলবি না। আমি বলছি ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু এটা বলিনি যে আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর ভাবি কই? নেহা চোখ দিয়ে ইশারা করে ফরহাদের সাইডে দেখতে বলল। ও সাইডে তাকাতেই অবাক, কারণ তিশা একটা নীল রঙের শাড়ি পরেছে, আর এই শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছে। ওর টানা টানা হরিণের মতো চোখে দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাচ্ছে ফরহাদের। তিশা ফরহাদকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ও লজ্জায় লাল হয়ে গেল। ওদের দুজনের অবস্থা দেখে নেহা বলল, ওই, আজকে কি তোমরা যাইবা নাকি এখানে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবা? নেহার কথা শুনে ওদের দুজনের ঘোর কাটলো। চল। ফরহাদ গাড়ি ড্রাইভ করছে, আর পিছনে তিশা আর নেহা কথা বলেই যাচ্ছে, তা আমার কোনো নামই নেই। ওদের কথা শুনে ফরহাদের মন যাচ্ছে গাড়ি থেকে লাফ দিতে। হঠাৎ নেহা বলল, ভাইয়া, ওই দোকানটার সামনে গাড়ি থামা। কেন? ফুচকা খাবো তাই। এখন কথা কম বলে গাড়ি থামা। ফরহাদ দোকানটার সামনে গাড়ি থামাতেই তিশা আর নেহা গাড়ি থেকে হাওয়া। বাইরে তাকিয়ে দেখে ওরা দোকানের দিকে হাঁটা দিচ্ছে। কি আর করার, ওদের পিছে পিছে যেতে হলো ফরহাদের। তিশা আর নেহা এক পাশে বসলো, আর ফরহাদ আরেক পাশে। কিছু সময় পর নেহা আর তিশা এমনভাবে ফুচকা খাওয়া শুরু করলো যে অনেক বছর পর ফুচকা দেখেছে। একটার পর একটা মুখের ভিতর ঢুকিয়েই চলেছে। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে ফরহাদের পাশের সিটে বসে পড়ল। তিশা আর নেহা খাওয়ার মধ্যেই ব্যস্ত, আর ফরহাদ ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গায়ের রং ফর্সা। মেয়েটা একটা কালো রঙের শাড়ি পরেছে, হাতে কালো চুড়ি, কপালে কালো টিপ। মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ মেয়েটা ফরহাদকে বলল, আচ্ছা, আপনি কি সিঙ্গেল? আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। ফরহাদ তিশা আর নেহার দিকে তাকিয়ে দেখে নেহা ফুচকা না খেয়ে ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে আছে, কিন্তু তিশা চুপচাপ ফুচকা খেয়েই যাচ্ছে। ফরহাদ পুরো অবাক হয়ে গেল। স্ত্রীর সামনে নিজের স্বামীকে অন্য মেয়ে প্রপোজ করছে, আর এই মেয়ে কোনো কিছু না করে ফুচকা খাচ্ছে। কি অদ্ভুত মেয়ে। মেয়েটা আবার বলতে শুরু করলো, আসলে আপনাকে আমার অনেক ভালো লাগছে, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনার নাম্বারটা কি পাও? মেয়েটা আর কিছু না বলে হঠাৎ উঠে এক দৌড়ে দোকানের ভেতর থেকে বের হয়ে গেল। ফরহাদ মেয়েটার কাণ্ড দেখে অবাক হয়ে গেল। এমনভাবে দৌড় দিল যে কোনো ভূত দেখেছে। ফরহাদ নেহার দিকে তাকিয়ে দেখে ও তিশার দিকে তাকিয়ে আছে। ফরহাদ তিশার দিকে তাকাতেই ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারণ তিশার সে রিভলভারটা টেবিলের উপর রাখা, আর ও চুপচাপ ফুচকা খাচ্ছে যেন কিছুই না। নেহা এমনভাবে তিশার দিকে তাকিয়ে আছে যে ওর চোখ এক্ষুনি বেরিয়ে আসবে। ফরহাদ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা এখানে কোথা থেকে আসলো? ভাবি তার ব্যাগ থেকে বের করলো। নেহা ও কাঁপা গলায় বলল। তিশা নেহার আর ফরহাদের অবস্থা দেখে হেসে উঠল। নেহার কানে কানে কি যেন বলল তিশা। হঠাৎ নেহা চিৎকার করে বলে উঠল, সিরিয়াসলি? হুম। ও জানে। নেহা ফরহাদকে দেখিয়ে বলল, তিশা বলল। না। বলেই ওরা দুজন ফরহাদকে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। ফরহাদের অবস্থা খারাপ। তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেলো, বিল দিয়ে এসে গাড়িতে বসলো। ফরহাদ গাড়ি ড্রাইভ করছে, আর ওরা দুজন কি নিয়ে যেন হাসাহাসি করছে। আচ্ছা, তুমি কি সবসময় তোমার সাথে এই রিভলভার নিয়ে চলাফেরা করো? হুম। ভয় করে না? যেমন? যদি কোনোদিন তোমার কাছে বন্দুক দেখে পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়? ফরহাদের কথা শুনে ওরা দুজন আবার হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আরও কিছু সময় ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলো ওরা। রাতে তিশা ওয়াশরুমে গেছে। এই সুযোগে ফরহাদ রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলো। ও রুমে এসে দেখে ও মোবাইল চালাচ্ছে। নেহা ফরহাদকে ও রুমে দেখে মোবাইল চালানো বাদ দিয়ে বলল, ভাইয়া, তুই কিছু বলবি?
হুম, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল। তোর ভাবি ওই সময় তোর কানে কানে কি বলছিল? সেটা তো বলা যাবে না। কেন? এটা ভাবি আর আমার সিক্রেট, তাই তোকে বলা যাবে না। আর ওনার পার্সোনাল ব্যাপার জানতে তোর লজ্জা করে না? নেহার কথা শুনে ফরহাদ আহত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ওর বোন মীর জাফর আর ফরহাদ তা জানতই না। হঠাৎ পিছন থেকে তিশা বলে উঠল। একদম ঠিক কথা বলেছো নেহা। তিশা বলেই নেহার পাশে গিয়ে দাঁড়ালো। ফরহাদ তিশার দিকে রাগী দৃষ্টিতে তাকালো, আর কিছু না বলে রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দাঁড়ালো। কিছু সময় পর তিশা ও ফরহাদের পাশে এসে দাঁড়ালো। ফরহাদ তিশার দিকে তাকিয়ে আছে। ওকে অনেক মায়াবী লাগছে। মেয়েটাকে বোঝা প্রচুর মুশকিল। এমন মনে হয় মেয়েটার মনে অনেক রহস্য লুকানো। হঠাৎ তিশা বলল। রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগে, তাই না? তিশা আকাশের দিকে তাকিয়ে বলল। হুম। ফরহাদ তিশার দিকে তাকিয়ে বলল। জানো, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে সব কিছু শেয়ার করতাম। প্রতিদিন রাতে ওর সাথে ছাদে বসে অনেক আড্ডা দিতাম। ওকে ছাড়া আমার একদিনও ভালো লাগতো না, কিন্তু এটুকু বলেই তিশা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। ও এমনভাবে কান্না করছে যে ওর জীবন থেকে বেশ মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। ওর এইভাবে কান্না কেন যেন ফরহাদের সহ্য হচ্ছে না। বুকের ভিতর কেমন যেন লাগছে। ফরহাদ তিশার পাশে বসে ওর কাঁধে হাত রাখলো। কি হয়েছিল সেই দিন, আর তুমি এমনভাবে কান্না করছো কেন? তিশা কিছু না বলে ফরহাদকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো। আরও জোরে জোরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে হঠাৎ। আমার একটা কথা রাখবে? বলো। কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো? তিশার কথা শুনে ফরহাদ চুপ হয়ে গেল। ওর এই প্রশ্নের জবাব কী দেবে সেই উত্তর ফরহাদের কাছে নেই। কি হলো বলো না, তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে? তিশার চোখের পানি কেন যেন ফরহাদের সহ্য হচ্ছে না। কেন যেন ওর প্রতি কোনো এক মায়া সৃষ্টি হচ্ছে। ওর কান্নামাখা মুখ দেখে ফরহাদ বলে উঠল। না, কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, সব সময় তোমার পাশে থাকবো। তিশা কিছু না বলে ফরহাদের বুকে মাথা রেখে থাকলো। আর ফরহাদ ভাবতে লাগলো। আমি তো অন্য কাউকে ভালোবাসি, তাহলে তিশাকে এই কথা কিভাবে বলতে পারলাম? তিশা। এই প্রথম ফরহাদ তিশার নাম বলে ডাক দিল। তিশা নিশ্চুপ। ফরহাদ আবারও ডাকে। তিশা। তিশা এখনো নিশ্চুপ থাকায় বুঝতে পারলো ও ঘুমিয়ে পড়েছে। রাত 11টা বেজে গেছে, আর আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি আসতে পারে। তাই বেশি দেরি না করে তিশাকে সাবধানে কোলে তুলে নিল। ছাদ থেকে নেমে রুমে যাচ্ছে এমন সময় ফরহাদের সামনে নেহা এসে হাজির। শয়তানি হাসি দিয়ে নেহা বলে। তো এত রাতে কোথা থেকে আসা হলো? চুপ, আসতে বল, তিশা ঘুমিয়ে পড়েছে। ফরহাদ ফিসফিস করে বলল। ও, তুই কি করছিস? এত রোমান্টিক একটা সময়, ভাবে তোর কোলে একটা ছবি তো তুলতেই হবে। নেহার ছবি তোলা হয়ে গেলে ওরা রুমে চলে আসলো। তিশাকে বিছানায় শুয়ে দিল। ফরহাদ ওরা অপর পাশে শুয়ে পড়লো তিশার দিকে মুখ করে। ঘুমন্ত অবস্থায় তিশাকে অনেক মায়াবতী লাগছে। কান্না করার ফলে ওর দু চোখ ফুলে গেছে, নাক লাল হয়ে গেছে। ওকে দেখে ফরহাদ এক অন্যরকম অনুভূতি কাজ করছে। কেন যেন এখন আর রিয়ার কথা মনে পড়ছে না। মন চাচ্ছে তিশার সাথেই থাকতে সব সময়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো মনে নেই। ফরহাদ সকালে ঘুম থেকে উঠে দেখলো তিশা ওর বুকের উপরে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে। তিশাকে বুকের উপর থেকে সরিয়ে একপাশে শুয়ে দিল। ফরহাদ উঠে ওয়াশরুমে চলে আসলো। কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে আসলো। কিরে, তিশা কোথায়? ও ঘুমাচ্ছে। তো এখন কি ভার্সিটিতে যাবা? নেহা কি যাবে না? নেহা তো ওর ফ্রেন্ডদের সাথে চলে গেছে। ও। খাবার টেবিলে বসে বলল কথাটা। ফরহাদ কিছু সময় পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। কিছু সময়ের মধ্যে ভার্সিটিতে পৌঁছে গেল। ভার্সিটির ভিতরে ঢুকতেই কোথা থেকে যেন রিয়া দৌড়ে এসে ফরহাদকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো। ওই কালকে কোথায় ছিলে? আর তোমার মোবাইল বন্ধ কেন? রিয়ার ওইভাবে জড়িয়ে ধরা ফাহাদ কেন যেন ভালো লাগছে না। ওকে এক ঝটকায় নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, একটু প্রবলেম হয়েছিল, তাই আর কি। তো আমি কি কিছু হেল্প করতে পারবো নাকি? না, দরকার নেই, এখন চলো ক্লাসে। তাই না, আজকে গল্প করব, চল। না, আমার এখন গল্প করার কোনো মুড নেই। না, তোমাকে বলেছি না, এখন গল্প করব, চলো। রিয়া হাত ধরে বলল।
ফরহাদ রিয়ার হাত থেকে ওর হাতে এক টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, এত বায়না করো কেন? আমি বললাম না আমার এখন তোমার সাথে গল্প করার মুড নেই। সরি। রিয়া মাথা নিচু করে বলল। রিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল। আর ফরহাদ ভাবতে লাগলো, আজ এই প্রথম আমি রিয়ার সাথে এমন ব্যবহার করলাম, কিন্তু কেন করলাম তা অজানা। ফরহাদ অনেক সময় খোঁজার পর ক্যাম্পাসের এক কোণায় আম গাছের নিচে দেখে রিয়া বসে আছে। ফরহাদ রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রিয়া এখন পর্যন্ত নিচের দিকে তাকিয়ে আছে। ফরহাদ আর না পেরে রিয়ার সামনে বসে পড়ল। সরি। রিয়া নিশ্চুপ। সরি বললাম তো। আমার আপনার সরি লাগবে না, আপনি এখন আসতে পারেন। না, আমি এখন আমার জানের সাথে গল্প করব। দরকার নাই আপনার গল্প। ফরহাদ রিয়ার পাশে বসে রিয়ার মাথা ধরে নিজের কাঁধে রাখলো। রিয়া ওর কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে। এখন কি কোনো কথা না বলার প্রতিজ্ঞা করেছো? হুম। ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। আমার সোনাটা কি রাগ করেছে? রিয়ার মুখের কথা শুনে ফরহাদের তিশার কথা মনে পড়ে গেল। ওই মেয়ে এখন কি যেন করছে। হঠাৎ রিয়া হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো? কি ভাবছো? ফরহাদের গালে চুমু দিয়ে বলল, না কিছু। রিয়ার সাথে গল্প করছে ফরহাদ। হঠাৎ ক্যাম্পাসে পুলিশের গাড়ি ঢুকলো। ক্যাম্পাসে সবাই গাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ পুলিশের গাড়ির ভিতর থেকে একজন লোক বের হয়ে ওদের দিকে আসতে লাগলো। ফরহাদ আর রিয়া কিছুটা ভয় পেয়ে গেল। লোকটা সামনে এসে বলল, আপনাকে ম্যাম ডেকেছে। আমি কি করেছি যে আপনার ম্যাডাম আমাকে ডেকেছে? সেটা না হয় ম্যাডামের কাছ থেকে শুনে নেবেন। লোকটা বলেই ফরহাদের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো যেন ফরহাদ কোনো আসামি। পুরো ক্যাম্পাসে সবাই ওর দিকে তাকিয়ে আছে। আর ভয়ে ফরহাদের গলা শুকিয়ে কাঠ। হার্টবিট কয়েক গুণ গতিতে লাফাতে লাগলো। লোকটা পুলিশের গাড়ির সামনে এসে বলল, ম্যাম নিয়ে এসেছি। গাড়ির ভিতরে যে বসেছিল তাকে বলল। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। লোকটা চলে গেল। গাড়ির ভিতরে যে মেয়েটা বসেছিল তাকে দেখে ফরহাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তারপরেও কাঁপা কাঁপা গলায় বলল, তো তুমি? তো এখানে কি অন্য কেউ ওর সাথে থাকার কথা ছিল নাকি? পুলিশ থাকার কথা। তুমি গাঁজা টাজা খাইছো নাকি? না, কেন? তাহলে তুমি কি আমার শরীরে পুলিশের ইউনিফর্ম পরা তাকে দেখো না? তাহলে তুমি কি আসলেই পুলিশ? কোন পোস্টে? ওসি। আচ্ছা, তুমি কি এখন গোয়েন্দাদের মতো শুধু প্রশ্নই করে যাবে নাকি গাড়িতে উঠে বসবে? দেখো, পুরো ক্যাম্পাসের সব লোক আমাদের দিকে তাকিয়ে আছে। তিশার কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। ফরহাদ রিয়ার দিকে তাকিয়ে দেখে ও ওখানেই থ মেরে দাঁড়িয়ে আছে। ফরহাদ কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলো। তিশা ড্রাইভ করছে আর ফরহাদ চুপচাপ ড্যাব ড্যাব করে তিশার দিকে তাকিয়ে আছে। তিশাকে এই ড্রেসে এক কথায় অসাধারণ লাগছে। তিশা ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জামাখা মুখে বলল, ওই, এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো, তাকে কি দেখছো? তোমাকে। আমাকে দেখার মতো আমার মাঝে এমন কি আছে? বলতে পারলাম না, কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই? আচ্ছা, এই কয়দিন না আমাকে ভয় পাইতা, এখন কি ভয় লাগছে না? না, ভয় কেন লাগবে? আমার সাথে ফাজলামি কষ্ট দিলে, আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বললে তোমাকে জেলে ভরে দিব। ফরহাদ তিশার কথা শুনে এখন ভয় লাগতে শুরু করলো। কারণ এই মেয়ের কথা বলা যায় না, বিনা কারণে জেলেও ঢুকিয়ে দিতে পারে। ফরহাদ তিশার দিক থেকে চোখ ফিরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। ওর অবস্থা দেখে তিশা হেসে ফেললো। কিছুক্ষণ পরে তিশা ফরহাদকে নিয়ে লেকের পাড়ে আসলো। তিশা আর ফরহাদ একটা বেঞ্চে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে হঠাৎ তিশা বলল, তোমাকে একটা প্রশ্ন করি। বলো। ক্যাম্পাসে তোমার সাথে যে মেয়েটা বসেছিল সেটা কি আমার সতীন? তিশা এমন প্রশ্ন করবে তা ভাবতে পারেনি ফরহাদ। ওর এই প্রশ্নের জবাব কী দিবে তা ভেবে পাচ্ছে না ফরহাদ। ওকে চুপ থাকতে দেখে তিশা বলল, এই শোনো, আমি কিন্তু অন্য কারোর সাথে আমার স্বামীর ভাগ বসাবো না। তুমি শুধু আমার, অন্য কোনো মেয়ের তাকালে তোমাকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দিব। বুঝেছি। আচ্ছা, একটা প্রশ্ন করি। বলো। ফরহাদের কাঁধে মাথা রেখে বলল তিশা, তুমি জানলে কিভাবে যে ওই মেয়ের সাথে আমার কিছু চলছে? আমাদের বিয়ের আগে আব্বু বলেছিল তুমি একটা মেয়েকে ভালোবাসো, আর সেই মেয়ে নাকি তোমার সাথে খেলা করছে। আর আজকে তুমি আর ওই মেয়ে ক্যাম্পাসের একবারে কর্নারে বসেছিলে।
তাই আমার আর বুঝতে বাকি রইল না এটাই সেই মেয়ে। তো তোমার কি আমার উপর কোনো রাগ বা কষ্ট নেই? এই যে তোমার স্বামী যে অন্য মেয়ের সাথে বসেছিল, ফরহাদ তিশার মনের কথা জানার জন্য বলল। আমি কি মানুষ নাকি যে আমার কষ্ট থাকবে? এখন চলো, এখানে ভালো লাগছে না। বলেই তিশা সেখান থেকে উঠে গাড়িতে গিয়ে বসলো। তিশার আচরণ দেখে ফরহাদ বুঝলো ও অনেক কষ্ট পেয়েছে। কেন যেন এই মেয়েকে বুঝতে পারছে না। পুরো অদ্ভুত একটা মেয়ে। ফরহাদ গিয়ে তিশার পাশে বসলো। তিশা কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে লাগলো। ফরহাদের নিজের ভিতর কেমন যেন একটা গিল্টি ফিল হতে লাগলো। তিশাকে কি বলবে তাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ তিশা একটা মলের সামনে গাড়ি থামিয়ে বলল, নামো। আমরা এখানে কেন এসেছি? ওই তুই নামবি নাকি অন্য কোনো পদক্ষেপ নিব? রাগে লাল বর্ণ ধারণ করে আছে তিশা। ফরহাদ কিছু না বলে গাড়ি থেকে নেমে তিশার পিছনে পিছনে চুপচাপ হাঁটছে। হঠাৎ তিশা একটা মোবাইলের শোরুমে ঢুকলো। ফরহাদ একটু দাঁড়িয়ে ভাবলো তিশা এখানে কেন এসেছে। কিছু না ভেবে দোকানের ভিতরে ঢুকে পড়লো। তিশা একটা মোবাইল সিম কার্ড কিনলো। ফরহাদ চুপচাপ দেখে যাচ্ছে। মোবাইলটা দেখে ফরহাদের লোভ এসে পড়লো। মন চাচ্ছে যদি এই মোবাইলটা ওর হতো। তিশা বিল পেমেন্ট করে আবার বেরিয়ে পড়লো। ফরহাদও তিশার পিছে পিছে বের হয়ে গাড়িতে বসলো। কিছুক্ষণ পর তিশা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালো। ফরহাদের দিকে তাকাতেই ও গাড়ি থেকে নেমে পড়লো। তিশা আর ফরহাদ রেস্টুরেন্টের থেকে লাঞ্চ করলো, কিন্তু তিশা ওর সাথে কোনো প্রকার কথাও বলেনি। আর একটা লজ্জাজনক কথা, সব পেমেন্ট তিশাই করেছে, কারণ ফরহাদ বেকার। কিছু সময় পর দুজনেই বাসায় চলে আসলো। বাসায় আসতেই ফরহাদের আম্মু তিশাকে ডাকলে তিশা কিছু না বলে রুমে চলে গেল। আম্মু ফরহাদকে দেখে ওর সামনে এসে বলল, কিরে তিশার আবার কি হলো? কই, কিছুই তো না। দেখ ফাহাদ, আমার সাথে মিথ্যা কথা বলবি না, বল কি হয়েছে? আম্মু কিছুটা রেগে বলল, ও আমার সাথে একটু রাগ করেছে, এইটুকুই। আর কি নিয়ে রাগ করেছে? তেমন কিছু না। আমি এখন রুমে গেলাম। বলে ওখান থেকে চলে আসলো ফরহাদ। রুমের সামনে এসে দেখে তিশা মার্কেট থেকে যে মোবাইলটা কিনেছিল সেটা চালাচ্ছে। ওকে দেখেও না দেখার ভান করে এক মনে মোবাইল চালাতে লাগলো। ফরহাদও কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে এসে ভাবতে লাগলো যে তিশার রাগ ভাঙানো যায় কিভাবে, কিন্তু কোনো আইডিয়া পেল না। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তিশা আগের মতোই খাটে বসে মোবাইল কুতাচ্ছে। ফরহাদ চুপচাপ তিশার পাশে গিয়ে বসে থাকলো, কিন্তু এই মাইয়ার সেই জায়গায় কোনো খেয়ালই নেই। ফরহাদ ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে, আর ও এক মনে মোবাইলের দিকে। ফরহাদ এইবার মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তিশা ওর দিকে ঘুরে বসে একটা মোবাইল বাড়িয়ে দিল। ফরহাদ ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ও বলল, এইভাবে তাকানোর কিছুই নেই, তোমার মোবাইল নেই সেজন্য এটা তোমাকে দিলাম। ফরহাদ তিশার দিকে তাকিয়ে মনে মনে বলল, কিপটুস, কিপটা, ও আমাকে ওর পুরনো মোবাইলটা ধরিয়ে দিল। আর আমি ভেবেছিলাম ও আমাকে এই নতুন মোবাইলটা দিবে। ফরহাদ মুখ কালো করে তিশার দিকে তাকিয়ে আছে, আর তিশা এই ইমোজির মতো ওর দিকে তাকিয়ে আছে। ফরহাদ তিশার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। হঠাৎ তিশা ওকে বলল, একটু সামনে এসো, তোমাকে একটা কথা বলার ছিল। জানো এই মোবাইলটা আমার অনেক দিন ধরে কেনার শখ ছিল, তাই এটা আমি রেখে দিলাম। আর আমার এই মোবাইলটা যখন পুরান হয়ে গেছে তাই এটা তুমি রেখে দাও। তিশার কথা শুনে ফরহাদ হেসে উঠল। তিশা ফরহাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসছো কেন? তুমি তোমার মোবাইলটা দিয়ে অনেক বড় উপকার করলা। মানে? তুমি তো আমাকে তোমার মোবাইল দিয়ে দিলাম, তাই এখন আর মোবাইল কেনার কোনো প্রয়োজন নেই। আর আব্বু তো জানে যে আমার মোবাইল নেই, আর আব্বুর থেকে মোবাইল কেনার জন্য ফাও টাকা পাবো, বুঝেছো? কিন্তু এই মায়া কি পাগল হয়ে গেল নাকি? তিশা ফরহাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তিশা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, কিন্তু ফরহাদ কিছুই বুঝতে পারছে না এখানে হাসার কি আছে। হাসছো কেন? দাঁড়াও, আগে হেসে নেই তারপর বলছি। আমি কি কোনো যোগ করেছি? কি? তিশা এবার একটু হাসি থামিয়ে বলল, তোমার মতে আমি কি আমার টাকা দিয়ে এই মোবাইল কিনেছি? এই মোবাইল কেনার টাকা আব্বু আমাকে দিয়েছে, আর বলেছিল তোমাকে একটা ভালো মোবাইল কিনে দিতে। এখন হয়তো বুঝেছো। বলি আবার হাসতে লাগলো তিশা। তোমার আব্বু টাকা দিয়েছিল আমাকে মোবাইল কিনে দিতে? তোমার আব্বু দিয়েছে।
ফরহাদ বুকে হাত দিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল আর বলতে লাগলো, আমার টাকা, আমার মোবাইল, অনেক বড় একটা শক খেয়েছি। ফরহাদের অবস্থা দেখে তিশা ওর সামনে এসে বলল। কি হয়েছে তোমার? এমন করছো কেন? তিশা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল। ফরহাদ হতাশা নিয়ে আবারও বলে, আমার টাকা, আমার মোবাইল। আচ্ছা, টাকার বদলে অন্য কিছু দিলে হবে নাকি? তিশা কিছুটা রোমান্টিক হয়ে বলল। ওই মোবাইলটা আমাকে দিলে খুশি হতাম। তিশার দিকে তাকিয়ে বলল, না, তা হবে না। অন্য কিছু লাগলে বললো। না, আমার অন্য আর কিছু লাগবে না। কারণ তিশার হাবভাব ঠিক লাগছে না ফরহাদের। বলে যেই উঠতে নিবে তিশা ওর বাম হাত ধরে টান মেরে আবার শুয়ে দিয়ে বুকের উপর উঠে বসলো আর বলতে লাগলো, ওই কি যাচ্ছ? ও, ওয়াশরুমে যাচ্ছিলাম। কিছু সময় আগে না ওয়াশরুমে গিয়েছিলাম? আবার যেতে মন চাচ্ছিল। কেন, ওয়াশরুমে কি ওই ডাইনি বুড়ি রিয়া আছে নাকি? কি বললি? আবার বলতো। না মানে। কি না মানে না মানে বলছিস, ভালো মতো বল। ফরহাদ যেই কিছু বলতে যাবে তার আগেই তিশা ওর মুখ ফরহাদের মুখের সামনে নিয়ে আসলো। তিশার নিঃশ্বাস ফরহাদের মুখে পড়ছে আর ওর নিঃশ্বাস তিশার মুখে। তিশা কিছুটা কেঁপে উঠল। ও এক দৃষ্টিতে ফরহাদের চোখের দিকে তাকিয়ে আছে। ফরহাদ চোখ সরিয়ে নিল। যেই তিশাকে সরাতে যাবে তার আগে তিশা ওর ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল। প্রায় 6 মিনিট পাগলের মতো কিস করার পর হঠাৎ ফরহাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তাই তিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলল। দুজনেই হাঁপাতে লাগলো। তিশা বলল, এই, তুমি আমাকে সরালে কেন? এমন পাগলের মতো কেউ কাউকে কিস করে? আর একটু হলেই তো মরে গিয়েছিলাম। আমার স্বামীকে আমি মেরে ফেলবো, না হলে কিস করব, তাতে তোমার কি? আচ্ছা, তোমার কি লজ্জা করে না? কেন লজ্জা করবে? তোমার থেকে বয়সে একটা ছোট ছেলেকে কিস করতে। আর এই বয়সে কম ছেলেটা আমার স্বামী, তাই আমার যা মন চাইবে আমি তাই করব। বলেই তিশা চলে গেল আর ফরহাদ ছাদে চলে আসলো। ছাদের এক কর্নারে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এমন মনে হচ্ছে তিশার জন্য আমার মনে ভালোবাসা জন্ম নিয়েছে। ওর এই পাগলামোগুলো কেন যেন ভালো লাগছে। তাহলে কি আমি তিশাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো রিয়াকে ভালোবাসি। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে রুমে এসে খাটে বসে তিশার দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো ফরহাদ। আর ভাবছে মোবাইলটা চালু করবে নাকি। বেশি কিছু না ভেবে মোবাইলটা অন করলো। মোবাইলের ওয়ালপেপার দেখে ফরহাদ একটু অবাক হলো, কারণ সেদিন রাতে নেহা ফরহাদ আর তিশার যে ছবিটা তুলেছিল সেটা দিয়ে রেখেছে। তার মানে সেই রাতের ঘটনা তিশা নেহার থেকে শুনেছে। ওসব ভাবছে হঠাৎ তিশা রুমে ঢুকলো। কিছু না বলে রুমের দরজা লাগিয়ে ফরহাদের সামনে এসে বলল, আমি এখন ঘুমাবো। তো ঘুমিয়ে যাও। আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? তুমি কি ঘুমাবে না? হুম। তাহলে ঘুমাও। এত রাতে ফোন চালাচ্ছ কেন? তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে ঘুমাবো। বুঝেছি, ভালোভাবে বললে হবে না। বলেই তিশা খাটের উপর উঠে ফরহাদের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ফরহাদ শুধু নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছে। মোবাইলটা সাইডে রেখে ফরহাদ হাত টান মেরে শুয়ে দিয়েও ফরহাদের বুকের উপর শুয়ে পড়ল। ফরহাদ এখনও নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছে। এটা কি হলো? কোথায় আবার কি হলো? তুমি আমার উপর কেন শুয়েছ? বিছানায় তো বালিশ আছে, এখানে ওখানে সও। আমার বালিশ শুধু তুমি। নয়, হ্যাঁ। এখন কথা কম বলে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ফরহাদ আর কিছু বলল না, কারণ এই মেয়ের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। কিছুক্ষণের মধ্যে ওরা ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখলো তিশা প্রতিদিনের মতো ফরহাদের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আজকে কেন জানি ওর এইভাবে শুয়ে থাকা ফরহাদের ভালো লাগছে। ফরহাদ ডান হাতটা দিয়ে ওর মুখের উপর আসা চুলগুলো ওর কানের পিছনে গুজে দিল। ও কিছুটা নড়ে উঠল। কিছুক্ষণ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। ওকে অনেক রূপবতী দেখাচ্ছে। তিশাকে সাবধানে বুকের উপর থেকে উঠিয়ে সাইডে শুয়ে দিল। ফরহাদ উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিয়াকে কি বলবে তা ভাবতে ভাবতে ভার্সিটির সামনে চলে আসলো। ভার্সিটির সামনে আসতেই দেখলো রিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও কারোর জন্য অপেক্ষা করছে। হঠাৎ রিয়া ফরহাদকে দেখে ওর সামনে দৌড়ে আসলো আর এসেই বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আর এমন দেখাচ্ছে কেন তোমাকে? কালকে ওই পুলিশ তোমাকে ধরে নিয়ে গেল, সেটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম।
ও, ওটা আমার এক পরিচিত কাজিন ছিল। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা এটা বলো, এখানে কার জন্য অপেক্ষা করছিলা? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? আজকে সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। তাই? হুম। তো কোথায় যাইবা এখন? লেকের পাড়ে যাবো, চলো। ঠিক আছে চলো। ফরহাদ আর রিয়া রিকশায় উঠল। রিকশা চলছে তার আপন গতিতে। রিয়া ফরহাদের এক হাত ঝাপটে ধরে বসে আছে। ওর এইভাবে ফরহাদের হাত ধরে থাকা কেন জানি ভালো লাগছে না। কিছু সময়ের মধ্যে লেকের পাড়ে এসে পড়ল ওরা। রিকশা ভাড়া মিটিয়ে ফরহাদ আর রিয়া পাশাপাশি হাঁটছে। হঠাৎ রিয়া বলল, চলো এখানে বসি। রিয়া ঘাসের দিকে দেখিয়ে বলল। ঠিক আছে। রিয়ার আর ফরহাদ পাশাপাশি বসলো। অনেক সময় হয়ে গেল কিন্তু দুজনেই চুপচাপ বসে আছে তো আছে। কিছু সময় পর হঠাৎ রিয়া বলল। একটা কথা জিজ্ঞেস করার ছিল। রিয়া সামনের দিকে তাকিয়ে বলল ফরহাদকে। বলো, কি জিজ্ঞাসা করতে চাও? রিয়ার দিকে তাকিয়ে বলল ফরহাদ। সত্যি কথা বলবে তো? বলো, কি এমন কথা? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? ফরহাদের দিকে তাকিয়ে বলল। ফরহাদ রিয়ার কথার উত্তর কি দিবে সেটাই ভাবছে। ওকে কি সত্যিটা বলে দিবে নাকি? ফরহাদকে চুপ থাকতে দেখে রিয়া বলল। কি হলো, কি ভাবছো? না কিছু না। আমি বলছিলাম যে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তুমি কি বলছিলে? না মানে আমি আবার তোমার থেকে কি লুকাবো? না মানে তুমি কিছুটা বদলে গিয়েছো, আগের মতো আর নেই। আমি আগের মতোই আছি। আচ্ছা বাদ দাও এই টপিক। দুজনে আবার চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। আবার কিছু সময় পার হয়ে গেল। হঠাৎ ফরহাদের মোবাইলে কল আসলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে কল আসছে। ফরহাদ তো এই সিম কার্ডের নাম্বার কাউকেই দেয়নি, তাহলে কে কল দিল? এইসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। এটা দেখে রিয়া বলল। কি ব্যাপার, কলটা ধরলে না কেন? ফরহাদ কিছু বলতে যাবে তার আগেই আবার কল আসলো, সেই একই নাম্বার থেকে। রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলো। রিসিভ করতেই, ওই কই তুমি? কে আপনি? আর কাকে কল দিয়েছেন? ওই আমি তিশা। তিশা? হুম। এখন কই তুমি? আমি তো এখন ভার্সিটিতে আছি। সত্যি তো? ফরহাদের এমন মনে হয় তিশা কান্না করছে। ঠিক আছে বাই। কথাটা বলে তিশা কলটা কেটে দিল। তিশার গলার আওয়াজ শুনে মনে হলো ও কান্না করছে। হঠাৎ রিয়া ফরহাদের পাশে এসে দাঁড়ালো। কি ব্যাপার, কে কল করেছিল? আব্বু। ও কি বলল? তেমন কিছু না, এমনি কল দিয়েছিল। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? আরে বাবা, আমি আবার কি লুকাবো? আচ্ছা এখন কি খাবে বলো? কথা ঘুরানোর জন্য বলল ফরহাদ। চলো ফুচকা খাবো। ঠিক আছে চলো। তারপর রিয়া আর ফরহাদ ফুচকার দোকানে ঢুকলো। রিয়া ফুচকা খাচ্ছে আর মাঝে মাঝে ফরহাদের মুখে একটা ফুচকা তুলে দিচ্ছে। ওর সাথে সময় কাটাতে ফরহাদের অনেক ভালো লাগে, কিন্তু আজকে কেন যেন ভালো লাগছে না। শুধু তিশার কথাই মনে পড়ছে। হঠাৎ মনে পড়লো এতক্ষণে তো ভার্সিটির সময় শেষ। ফরহাদের মোবাইলে আবার কার যেন কল আসলো। পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখে তিশা আবার কল করেছে। কিছু না ভেবে কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে রিয়াকে বলল। রিয়া, আমার এখন যেতে হবে, একটা জরুরি কাজ আছে। না, আজকে আমরা সারাদিন ঘুরবো, তোমাকে আজকে সারাদিন আমার সাথে থাকতে হবে। রিয়া প্লিজ বোঝার চেষ্টা করো, আমার এখন যেতে হবে। ফরহাদ কিছুটা চিৎকার দিয়ে বলল। রিয়া হালকা কেঁপে উঠল, কারণ ফরহাদ কখনো ওর সাথে এভাবে কথা বলেনি। আচ্ছা ঠিক আছে যাও, আর সরি। রিয়া ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে বলল। ফরহাদ বুঝতে পারলো ওর সাথে এমনভাবে কথা বলা ঠিক হয়নি। ফরহাদ রিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল। সরি, প্লিজ কষ্ট পেও না, একটু রাগ উঠে গিয়েছিল। রিয়া নিশ্চুপ। ফরহাদ আবারও বলে। প্লিজ সোনা, কথা বলো প্লিজ। তুমি বদলে গিয়েছো, তুমি আর আগের মতো নেই। বলেই রিয়া সেখান থেকে চলে গেল। ফরহাদ বিল পেমেন্ট করে দোকান থেকে বের হয়ে আসলো। রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। নিজের উপর প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কারণ খুঁজে পাচ্ছে না। হঠাৎ আবার মোবাইলে তিশার কল আসলো। ফরহাদ কল রিসিভ করেই বলল। আচ্ছা কি সমস্যা আপনার বলেন তো? মানে? এত কল করছেন কেন?
না মানে অনেক সময় হয়ে গেছে, ভার্সিটি থেকে আসছো না, তাই ফোন করছি। আমি কি এখন আপনার কথায় চলবো নাকি? আমার যখন বাসায় আসতে মন চাইবে আমি তখন আসব। আর শোনেন, আমাকে কল দিয়ে বেশি বিরক্ত করবেন না। বলেই কল কেটে দিল ফরহাদ। অনেক রাগ হচ্ছে তিশার ওপর। কেন যে আব্বু এই মেয়েটার সাথে ওকে বিয়ে দিল? কয়েকদিনের মধ্যেই ওর আরামের জীবনটাকে তছনছ করে দিল। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমার জীবন থেকে সরাতেই হবে। মোবাইলটা অফ করে দিল। আনমনে রাস্তায় হাঁটতে লাগলো। এইভাবে রাত 11টা বেজে গেল। এখন আর রাগ নেই। এখন শুধু ভয় করতেছে বাসায় গেলে আব্বুকে কিভাবে ম্যানেজ করবে। ভয়ে ভয়ে বাসার দিকে পা বাড়াতে লাগলো। কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছালো। ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার দরজা খুলে পা টিপে টিপে হেঁটে হল রুমে সিঁড়ি দিয়ে উঠতে যাবে ফরহাদ। হঠাৎ ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই দেখলো তিশা চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও অনেক সময় ধরে এখানে বসেছিল। ওর জন্য একটু খারাপ লাগলো ফরহাদের। আস্তে আস্তে তিশার দিকে এগিয়ে গেল। তিশার পাশের টেবিলে বসে টেবিলে নক করলো। 4 থেকে 5 বার টেবিলে আওয়াজ করার পর তিশার ঘুম ভাঙলো। হলরুমের লাইট জ্বালানোই ছিল। তিশার মুখ তুলতেই ফরহাদের কলিজা কেঁপে উঠল, কারণ তিশার চোখের নিচে কালি পড়ে গিয়েছে। 2 চোখ একেবারে ফুলে গেছে। নাকও একেবারে লাল হয়ে আছে। যে মেয়েকে ফরহাদ সকালে ভালো দেখেছিল সেই মেয়ের অবস্থা দেখে ফরহাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ফরহাদ এক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তিশা বলল, ও তুমি আসছো, বসো, তোমাকে খাবার দিচ্ছি। একদম নরম গলায় বলল তিশা। বলেই একটা প্লেটে খাবার বাড়তে শুরু করলো। ফরহাদ তিশাকে দেখে অবাক না হয়ে পারছে না, কারণ যে মেয়ে ওকে কথায় কথায় ট্রেড দিত, একটু ভুল করলেই ফরহাদের অবস্থা টাইট করে দিত। আর আজ ফরহাদ সারাদিন বাইরে ছিল। ওর কলও রিসিভ করেনি। কোথায় ও ফরহাদের উপর রেগে থাকবে, কিন্তু তা না করে ও একেবারে শান্ত হয়ে আছে। ফরহাদের একটু ভয় হতে লাগলো, কারণ তিশার এই রূপ ফরহাদের মোটেও সুবিধার মনে হচ্ছে না। আর ওর চেহারার অবস্থা এমন কেন? হঠাৎ তিশা বলল, কি হলো, কি দেখছো? খাবার খাচ্ছ না কেন? ফরহাদ কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলো। কি বলবো ওকে সেটাই ভেবে পাচ্ছে না, কারণ আজকে সকালে ওর সাথে যেভাবে কথা বলেছিল তা ভেবে বুঝতে পারছে না কি থেকে শুরু করবে। হঠাৎ ফরহাদ নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, সরি, আসলে আজকে তুমি যখন কল দিয়েছিলে তখন আমার মুড একটু খারাপ ছিল। আর সেই সময় তুমি কল দিয়েছিলে, তাই তোমাকে একটু বেশি বলে দিয়েছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে ফরহাদ কথাগুলো বলতে বলতে তিশার দিকে তাকাতেই দেখে ও আবার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ফরহাদ টেবিল থেকে উঠে হাত ধুয়ে আসলো। তিশার সামনে এসে দাঁড়িয়ে রইল। এই মেয়েটা এমন অদ্ভুত কেন, যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে। এখন আবার ওকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে। ফরহাদ মুচকি এসে যেই তিশার শরীরে হাত রাখলো, তেমনিও 2 কদম পিছে চলে গেল, কারণ তিশার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ফরহাদ অনেক ঘাবড়ে গেল। এখন কি করবে কিছু মাথায় আসছে না। ফরহাদ তাড়াতাড়ি করে তিশার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল। তিশাকে কোলে নিয়ে রুমে চলে আসলো। আসতেই তিশাকে বিছানায় শুয়ে দিয়ে দৌড়ে গিয়ে ওয়াশরুমে চলে গেল। একটা বালতির মধ্যে পানি এনে কাপড় দিয়ে তিশার মাথায় পানিপট্টি দিতে লাগলো। ফরহাদ খেয়াল করলো তিশা কাঁপছে। বিছানার সাইড থেকে কম্বলটা নিয়ে তিশার গায়ে জড়িয়ে দিল। তিশা কম্বলটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো, আর ফরহাদ ওর মাথার পাশে বসে পানিপট্টি দিতে লাগলো আর ভাবতে লাগলো, তিশার আজকে যেই অবস্থা তার একমাত্র দায়ী আমি। আমার জন্যই হয়তো এমন হয়েছে। আজকে ওকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়েছিলাম। সারাটা দিন মেয়েটা কতবার কল করেছিল, কিন্তু একটা বারও ওর কল রিসিভ করিনি। কত যেন কষ্ট পেয়েছে। আর গাধার মতো এসে আমি ওকে রেখে খেতে বসে গেলাম। একটা বারও জিজ্ঞেস করলাম না যে তুমি খেয়েছো কি না। ফরহাদের নিজের উপর অনেক রাগ হতে লাগলো। হঠাৎ এমন মনে হলো ফরহাদের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এক হাত দিয়ে চেহারায় হাত দিয়ে দেখে ওর চোখে পানি। ফরহাদের চোখের পানিটা মায়ার নাকি কষ্টের সেটা অজানা। ফরহাদ শেষবার কবে কেঁদেছিল সেটা ওর মনে নেই। কেন যে মেয়েটাকে এত কষ্ট দিতে গেল? তিশার চেহারার দিকে তাকালেই কেন জানি ফরহাদের অনেক কষ্ট হচ্ছে। এইভাবে সারা রাত তিশার মাথায় পানি ডালতে ডালতে সকাল হয়ে গেল। সকাল 6টা। এখন তিশার শরীরের জ্বর কিছুটা কমে এসেছে।
ফরহাদ তিশার জামার দিকে খেয়াল করে দেখলো পানি ঢালতে ঢালতে ওর জামা বেশ খানিকটা ভিজে গেছে। এখন হইল আরেক সমস্যা, তিশার জামা চেঞ্জ করা যায় কিভাবে? কিছু সময় ভেবে ফরহাদ রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলো। নেহার রুমের সামনে এসে বেশ খানিকটা সময় ধরে নেহাকে ডাকার পর নেহা দরজা খুলতেই নেহা যা বলল তার জন্য ফরহাদ মোটেও প্রস্তুত ছিল না। কি হয়েছে? সমস্যা কি? আপনি এত সকালে আমাকে ডাকছেন কেন? নেহা আমার সাথে এক ফরহাদ এতটুকু বলেই চুপ হয়ে গেল, কারণ বোন ওকে আপনি করে বলছে। কি হলো বোন, তুই আমাকে আপনি করে বলছিস কেন? নেহার হাত ধরে বলল ফরহাদ। নেহা এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে ওর থেকে 2 কদম পিছে গিয়ে বলতে লাগলো, আমার ইচ্ছা, আমি কাকে কি বলে ডাকবো? আর আপনি আমার ভাইয়া না, আর আমি আপনার কোনো বোন না। নেহা কিছুটা রেগে গিয়ে বলল। ফরহাদ অবাকের উপর অবাক হচ্ছে, কারণ কি এমন হয়েছে যার কারণে নেহা ওর সাথে এমন ব্যবহার করছে। কেন জানি ওর কথাগুলোই ফরহাদের ভিতরে কেমন যেন ব্যথা অনুভব হতে লাগলো। হঠাৎ নেহা ফরহাদের মুখের সামনে চুটকি বাজিয়ে বলল, কি হলো? আপনি কেন এসেছেন এখানে? তিশার আর বলতে দিল না তার আগেই নেহা বলল। কি হয়েছে ভাবি? কি বলেন, কি হয়েছে ভাবি? নেহা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল। ফরহাদ কিছু বলার আগেই নেহা ওকে পাশ কাটিয়ে রুমের দিকে দৌড় দিল। ফরহাদ দাঁড়িয়ে না থেকে নেহার পিছনে পিছনে গেল। নেহা রুমের ভিতর ঢুকে তিশার অবস্থা দেখে ফরহাদের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ও এমনভাবে ফরহাদের দিকে তাকালো যেন ফরহাদ কোনো জেলের আসামি। নেহা ফরহাদের সামনে এসে বলল। কি করেছেন আপনি ভাবির সাথে? নেহা প্রচুর রেগে গিয়ে বলল। রাতে আমি আর তিশা খাবার টেবিলে বসেছিলাম, আমি খাবার খাচ্ছি, হঠাৎ দেখি তিশা কিছুটা কাঁপছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এমনি। তারপর হাত ধুয়ে এসে যখন ওর ডাক দিলাম, কিন্তু ও উঠল না। ওর শরীরের হাত দিয়ে দেখি ওর শরীরের প্রচুর জ্বর এসেছে। তারপর ওকে রুমে নিয়ে এসে পানি পট্টি দিতে দিতে ওর জামা ভিজে গিয়েছে, তাই তোকে ডাক দিয়েছি। হাতে এক নিঃশ্বাসে বলল নিচের দিকে তাকিয়ে। আচ্ছা, ভাবি কি আপনাকে কিছু বলেনি? না, রুমে একবারও কি রুমের অবস্থা দেখেছেন? আবার কি হয়? এটুকু বলেই পুরো রুমের দিকে তাকাতেই দেখল ফরহাদ ও রুমটা এমন দেখাচ্ছে যে রুমের ভিতর কোনো বড়সড় টর্নেডো এসেছিল। রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে ফেলেছে, এমনকি খাটের উপর দেয়ালে ফরহাদের বড় একটা ছবি ঝুলানো ছিল, সেটাও ভেঙে ফেলেছে। ফরহাদ নেহার দিকে তাকাতেই নেহা বলল, এগুলো সব আপনার জন্যই হয়েছে। ফরহাদ যে কিছু বলতে যাবে তার আগেই নেহা ওকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। ফরহাদ রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, তিশা কেন ভেঙেছে সব কিছু? ওর কল না ধরায় কি ও রেগে গিয়ে এগুলো করেছে, নাকি অন্য কোনো কারণে? এভাবে কিছু সময় যাওয়ার পর নেহা রুমের দরজা খুলল। ফরহাদ রুমের বাইরেই দাঁড়িয়েছিল। নেহা ওর সামনে এসে বলল, ভাইয়া, কালকে যদি তুই ভাবির সাথে মিথ্যা কথা না বলতি তাহলে আজকে এমন হতো না। কালকে দুপুর থেকে ভাবি কিছু না খেয়ে বসেছিল তোর জন্য, আর তুই বদলে গিয়েছিস ভাই। বলেই নেহা চলে গেল। ফরহাদ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, আর মাথায় শুধু একটা কথাই আসছে, তাহলে কি তিশা জানতো যে ফরহাদ ভার্সিটিতে না গিয়ে রিয়ার সাথে ঘুরতে গিয়েছিল? কাল থেকেও কিছু না খেয়ে বসেছিল, আর ফরহাদ নিজের প্রতি নিজের খুব রাগ হতে লাগলো। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও তিশা ফরহাদের সাথে রাগে কোনো কথা বলল না কেন? ফরহাদ রুমের ভিতরে আসতেই দেখলো তিশা ঘুমিয়ে আছে। ওর চেহারা একেবারে শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি জমে গিয়েছে। ফরহাদ গিয়ে তিশার পাশে বসলো, আর এক দৃষ্টিতে ওর চেহারার দিকে তাকিয়ে রইল। সকাল 8টার দিকে তিশার ঘুম ভাঙলো। ও চেয়ে দেখে ফরহাদ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিশাও কিছু না বলে চুপচাপ ফরহাদের চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তিশা বলল, কেন যেন তিশার এই আপনি বলাই ফরহাদের মনের মধ্যে কষ্ট লাগলো না। এমন মনে হচ্ছে ফরহাদ আপনি করে বলারই প্রাপ্য। ফরহাদ কিছু না ভেবে তিশাকে 2 হাত দিয়ে ওর বুকের সাথে চেপে ধরল। ফরহাদ আজ প্রথমবার তিশাকে নিজের ইচ্ছায় বুকের সাথে জড়িয়ে ধরল। তিশা একেবারে চুপ হয়ে আছে, কিছুই বলছে না, এমনকি ও কোনো নড়াচড়াও করছে না। ওর এইভাবে চুপ করে থাকা ফরহাদ মেনে নিতে পারছে না। না, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কালকে তোমার সাথে মিথ্যা কথা বলতে চাইনি, ভয়ে ছিলাম। যদি তোমাকে সত্যি কথা বললে যদি তুমি রাগ করতে, তাই। কিন্তু এখন মনে হচ্ছে
তোমাকে সত্যি কথা বলে দেওয়াই উচিত ছিল। প্লিজ আমাকে মাফ করে দাও কালকে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য। তিশাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল ফরহাদ। তোমাকে একটা কথা বলবো, তার সত্যি সত্যি উত্তর দিবে। ফরহাদ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল তিশা। বলো, কি জানতে চাও তুমি? তুমি কি রিয়াকে সত্যিই ভালোবাসো? তিশার চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। ফরহাদ বলে। বলতেই ফরহাদের এমন মনে হলো নিজের থেকে খুব কাছের কিছু একটা সরে যাচ্ছে। এমন মনে হচ্ছে ফরহাদ খুব বড় একটা ভুল করছে। তিশা আবারও বলে, আর আমার জন্য কি তোমার মনে কোনো ভালোবাসা নেই? আমি কি আমার জন্য তোমার মনে একটুও ভালোবাসা জন্মাতে পারিনি? কথাগুলো বলতে গিয়ে কান্না করে দিল তিশা। ওর প্রশ্নের উত্তর ফরহাদের অজানা। ফরহাদ জানে না ও তিশাকে ভালোবাসে নাকি ভালোবাসে না, কিন্তু ওকে ছাড়া কেন জানি ফরহাদের সময় কাটে না। তিশার সাথে কথা না বললে ফরহাদের মনে কেন যেন শান্তি লাগে না। কেন যেন ওর পাগলামোগুলো ফরহাদের ভালো লাগতে শুরু করেছে। তাহলে কি ফরহাদ ওকে ভালোবেসে ফেলেছে? কিন্তু ও তো ভালোবাসে রিয়াকে। ফরহাদকে চুপ থাকতে দেখে তিশা বলল, কি হলো বলো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল তিশা। মাথা নিচু করে ফরহাদ বলল, জানি না। জানো, আমি কখনো কোনোদিন কোনো রিলেশনে জড়াইনি। আমার শুধু একটাই চাওয়া ছিল, আর তা হলো বিয়ের পর নিজের স্বামীকে ভালোবাসবো, স্বামীর সাথে চুটিয়ে প্রেম করব। জানো, যখন কলেজে পড়তাম তখন আমার বান্ধবীরা প্রত্যেক দিন ওদের বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেত। ওরা আমাকে প্রতিদিন বলতো যে আমি যাতে কোনো ছেলের সাথে রিলেশন করি, কিন্তু আমি করতাম না, কারণ ছোট থাকতে আম্মু শিখিয়েছিল ইসলাম ধর্মে রিলেশন করা হারাম। তাই আমি ওদের বলতাম আমিও একদিন ঘুরবো আমার স্বামীর সাথে। জানো, আমি চাইলে আমার থেকে বড় আর নইলে আমার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি আমার থেকে বয়সে ছোট ছেলেকে বিয়ে করার কারণ হচ্ছে তুমি যেন সব সময় আমার কথা শোনো। আমি তোমাকে সব সময় শাসনের উপর রাখি, কারণ তুমি জানো আমার ভয়ে কোনো মেয়ের দিকে না তাকাও, কারণ আমি চাইতাম না যে আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবাসুক। কিন্তু আমি ভুল ছিলাম, আমার সব কিছুই ভুল ছিল। ফরহাদ চুপচাপ চেয়ে আছে তিশার দিকে। কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। কি বলবে? ওর তো এখানে কোনো দোষ নেই। সব দোষ তো শুধু ফরহাদ করেছে। ফরহাদের জন্য শুধু শুধু ও কষ্ট পাচ্ছে। তিশা আবারও বলে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে আজাদ করে দিব। তারপর তুমি আর রিয়া আরামে থাকতে পারবে। আমার জন্য তোমাদের কারোরই কোনো সমস্যা হবে না। কথাগুলো তিশা একটা শুকনো হাসি দিয়ে বলল। ফরহাদ চুপচাপ মাথা নিচু করে খাট থেকে নেমে রুম থেকে বের হতে যাবে, হঠাৎ তিশা পেছন থেকে বলে উঠল, শোনো। ফরহাদ পিছনে ফিরে নিচে তাকিয়ে আছে। সরি অ্যান্ড থ্যাংক ইউ। কেন? সেটা না হয় রহস্যই থাক। ফরহাদ রুম থেকে বের হয়ে আসলো। কেন জানি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ওর। এমন মনে হচ্ছে এখনই মাথাটা ফেটে যাবে। তিশার বলা কথাগুলো বারবার কানে বেজেই চলেছে। দেখলো নেহা খাবার নিয়ে এখানেই আসছে। ফরহাদের সামনে এসে খাবার প্লেটটা এগিয়ে দিল আর বলল, ভাইয়া এটা ধর। কেন? ধরবা নাকি? ফরহাদ খাবারের প্লেটটা নেহার হাত থেকে নিতেই ও ফরহাদকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফরহাদ একটু অবাক হলো, কারণ কিছু সময় আগে নেহা ফরহাদের সাথে কথা বলল যেন অপরিচিত কেউ। এখন আবার জড়িয়ে ধরে কান্না করছে। ফরহাদ বুঝলো না, সব মাথার উপর দিয়ে বাউন্সার যাইতেছে। তোর আবার কি হলো? এমন মরা কান্না করছিস কেন? আর আমাকে জড়িয়ে ধরেছিস কেন? ছাড়। সরি। কেন? নেহা অপরাধী সুরে বলল, তোর সাথে বাজে ব্যবহার করার জন্য। আমি বুঝলাম না তুই আমার সাথে এমন আচরণ করার কারণ কি? বুঝি, বলতো একটু। আসলে কালকে ভাবি যথাসময়ে ডিউটিতে চলে গেল। কিছু সময় পর ভাবি আবার বাসায় আসলো, কিন্তু তখন তার চেহারা রাগে একেবারে লাল হয়েছিল। এমন মনে হচ্ছিল কারোর উপর রেগে আসে। তারপর কাকে যেন মোবাইলে কল করলো, কিন্তু প্রথমবার কল রিসিভ করতে ভাবি রেগে গেল। তারপর আবার কল করলো। কয়েকবার রিং হওয়ার পর সেই ব্যক্তি কল রিসিভ করতে ভাবি রেগে কথা বলল। কিছু সময় পর বুঝতে পারলাম ভাবি তোকে কল করেছে। কিছু সময় পর ভাবি আবার তোকে কল করলো, কিন্তু হঠাৎ কি যেন ভাবি কান্না করতে করতে রুমে চলে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। ভাবিকে অনেকবার ডাক দিলাম, কিন্তু ভাবি দরজা খুলল না।
এটুকু বলেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো নেহা। ফরহাদ তিশার ব্যাপারটা নিয়ে এত বেশি অবাক হয়নি যত অবাক হয়েছে নেহার বলা দুঃখে। দু চোখ ড্যাব ড্যাব করে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা ফরহাদকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকিয়ে ওর দিকে তাকিয়ে বলল,